আমরা ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অংশীদারি ব্যবসায়। তো এই অংশীদারি ব্যবসায়ের আমাদের আজকের পর্ব হচ্ছে 2। আমরা পর্ব 1-এ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব অর্থাৎ অংশীদারি ব্যবসার যাবতীয় নিয়ম নিয়ে আমরা পর্ব 1-এ আলোচনা করছিলাম। আজ আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরির নিয়ম এবং অংশীদারদের মূলধন হিসাব তৈরির নিয়ম অর্থাৎ মানে এই দুইটা হিসাব আমরা কিভাবে তৈরি করব তা একটা ছকের মাধ্যমে আমি আজ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত সবাই থাকো। আমি এখানে একটি লাভ লোকসান আবন্টন হিসাব তৈরির ছক আমরা দেখতে পাচ্ছি। এখানে লাভ লোকসান আবন্টন হিসাব এটা হচ্ছে ডেবিট পাশে এবং এটি হচ্ছে ক্রেডিট পাশে, অর্থাৎ যত যাবতীয় আয়গুলো আমাদের ক্রেডিট পাশে বসবে এবং যাবতীয় ব্যয়গুলো আমাদের ডেবিট পাশে বসবে। তো লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা সর্বপ্রথম লিখব নিট লাভ। আমাদের এই নিট লাভটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে এবং নিট মুনাফা বা নিট লাভ লেখার আগে আমরা উপরে লাভ লোকসান হিসাবটি লিখে নেব। ঠিক এইভাবে আমরা পরীক্ষায় লেখার চেষ্টা করব। এরপর আমরা যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাবে আছি, লাভ লোকসান আবন্টন হিসাব এর পরবর্তী ধাপ হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব থেকে কোন কোন হিসাবটা আমরা লাভ লোকসান অংশীদারদের মূলধন হিসাবে নিয়ে যাব, সেই হিসাবের উপরে কিন্তু অংশীদারদের মূলধন হিসাবটা আমাদের লিখতে হবে। তো আমরা দেখি মূলধনের সুদ রনি এবং জনি। তো রনি এবং জনি হচ্ছে আমাদের এখানে কাল্পনিক অর্থে দুজন অংশীদার। আমরা বোঝার জন্য দুজন অংশীদারের নাম লিখছি। আমাদের প্রশ্নপত্রে যে নাম দেওয়া থাকবে, যে কজন অংশীদার দেওয়া থাকবে, ঠিক প্রশ্নপত্র মোতাবেক আমরা এখানে অংশীদারদের নাম লিখব এবং তাদের মূলধনের সূত্রটা বের করে আমরা প্রথম ঘরে অর্থাৎ ইনার কলামে টাকাটা বসে যোগ করে আমরা আউটার কলামে যোগফলটা বসাবো। অনুরূপভাবে অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ, এখানে আমাদের একই অংশীদার এবং উত্তোলন সূত্র আমরা কিভাবে গণনা করব সেটা আমরা পর্ব 1-এ দেখছি। যারা পর্ব 1 এখনো পর্যন্ত দেখোনি তোমরা পর্ব 1টি খুব ভালোভাবে দেখে নাও। ওখানে অনেক নিয়ম দেওয়া আছে, তোমাদের শেখার অনেক কিছু আছে ওখানে। এরপর আমরা আসি অংশীদারদের মূলধন হিসাব পণ্য উত্তোলন। যে অংশীদার উত্তোলন করবে তার নামটা আমরা এখানে লিখব। অংশীদারদের মূলধন হিসাব বেতন, অংশীদারদের ঋণ হিসাব ঋণের সুদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি জিনিস আমার একটু না বললে নয়, সেটা হচ্ছে যে আমরা সাধারণত মূলধন হিসাব অথবা বেতন এখানে আমরা কি লিখছি, অংশীদারদের মূলধন হিসাব লিখছি, তাই না? কিন্তু ঋণের সুদের ক্ষেত্রে আমরা কি লিখছি, এখানে ঋণ হিসাব লিখছি, অর্থাৎ ঋণের সূত্রে আমাদের ঋণ হিসাবে পোস্টিং হবে, যার কারণে কিন্তু ঋণের সুদের উপরে আমরা অংশীদারদের ঋণ হিসাবটি লিখব। আর অন্যান্য যেগুলো আছে সবগুলো আমাদের মূলধন হিসাবে পোস্টিং করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এর প্রত্যেকটা সম্পর্কে যাবতীয় নিয়ম আমি পর্ব 1-এ দিয়ে দিয়েছি। এখন আমরা ওই নিয়ম মোতাবেক মানে গণনা করে আমরা এখানে টাকাটা বসাবো। বসানোর পরে আমাদের এখন মুনাফার অংশ অথবা ক্ষতির অংশ বের করতে হবে অথবা নির্ণয় করতে হবে। তো যদি আমাদের ক্রেডিট পাশ অর্থাৎ আয়ের পাশ বড় হয় তাহলে আমাদের মুনাফা হবে, এবং যদি ডেবিট পাশ অর্থাৎ ব্যয়ের পাশ বড় হয় তাহলে আমাদের ক্ষতি হবে। তো লাভ হোক বা ক্ষতি হোক, অর্থাৎ মুনাফা হোক বা ক্ষতি হোক, সেটা আমরা প্রশ্নপত্র মোতাবেক অংশীদারি চুক্তিতে যে লাভ লোকসান বন্টন অনুপাত দেওয়া থাকবে বা লাভ লোকসান বন্টনের একটা ধারণা দেওয়া থাকবে, সেই মোতাবেক আমাদের বন্টন করে আমাদের এখানে দেখাতে হবে। যেমন আমি এখানে লিখলাম
যে অংশদের মূলধন হিসাব, মুনাফার অংশ, রনি এবং জনি দুজনের অংশটা আমরা এখানে বসিয়ে টাকাটা এখানে বসালাম। অর্থাৎ এই যে টাকাটা আমাদের এখানে আছে, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। সাধারণত এই ক্রেডিট পাশটা যোগ করে যে যোগফল হয়েছে, এই যোগফলটা আমরা ডেবিট পাশের যোগফলে করে বসালাম। এখন ডেবিট পাশে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো আমরা যোগ করে আমরা টোটাল টাকাটা থেকে বিয়োগ করে আমাদের এই যে পার্থক্য বের হবে, এই পার্থক্যকে বলা হবে মুনাফার অংশ। এটা হচ্ছে আমাদের কি মুনাফা, তাই না? এই মুনাফাটাকে আমরা এই দুজন অংশীদারের ভিতরে আমরা বন্টন করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা বন্টন। যদি আমাদের ডেবিট পাশ বড় হয়, তাহলে আমাদের ক্ষতি হবে, সেটি আমরা ক্ষতির অংশ হিসাবে দুজন অংশীদারের ভিতরে ভাগ করে দেব। তো এটি ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরির নিয়ম। আমরা ঠিক এই ছকে আমরা যেভাবে দেখছি এভাবে আমরা বাস্তবে খাতায় প্রয়োগ করব। আশা করি কারো সমস্যা হবে না। এবার আমরা অংশীদারদের মূলধন হিসাবে মূলধন হিসাব তৈরির নিয়মে যাই। আসলে আমরা দেখি এখানে মূলধন হিসাব কিভাবে তৈরি করতে হবে। এটি হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাব তৈরির ছক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অংশীদারদের মূলধন হিসাব একটা ডেবিট পাশও আছে এবং একটি ক্রেডিট পাশও আছে। তো আমি সবসময় তোমাদের সহজভাবে বোঝার জন্য আমি কথাগুলো বলি, সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম এই যে তারিখের ঘরটা আছে, ডেবিট পাশে একটা তারিখের ঘর আছে, ক্রেডিট পাশে একটি তারিখের ঘর আছে। এরপরে বিবরণ, দুই পাশে বিবরণ আছে, দুই পাশে দেখো দুইটা টাকার ঘর, রনি এবং জনি, রনি জনি, নিচে টাকা টাকা দেওয়া আছে না? অর্থাৎ যতগুলো মানে যতগুলো অংশীদার থাকবে প্রত্যেকের নামে আমাদের একটি করে টাকার ঘর আসবে, ডেবিট পাশেও আসবে এবং ক্রেডিট পাশেও আসবে। তো মূলধন হিসাবে সর্বপ্রথম আমরা দুইটি তারিখের ঘরের দুই পাশে আমরা সালটা লিখে নেব, প্রশ্নে যে সাল দেওয়া থাকবে সে সালটি লিখব। লেখার পরে আমাদের সাধারণত মূলধনের ক্রেডিট ব্যালেন্স হয়, এই জন্য ক্রেডিট পাশে জানুয়ারি 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি অথবা নগদান হিসাব, ব্যালেন্স বিডি অথবা নগদান হিসাব, আমি এখানে দুটো কালার দিয়ে দিচ্ছি। দেখো, ব্যালেন্স বিডিটা হচ্ছে যদি আমাদের পুরাতন ব্যবসা হয় সেক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি লিখব, এবং যদি আমাদের নতুন ব্যবসা হয় সেক্ষেত্রে আমরা নগদান হিসাবটা লিখব। লিখে টাকাটা যে অংশীদারের যে টাকা আছে সে ঘরে আমরা বসাই দেব। এরপরে আমরা ডেবিট পাশে ডিসেম্বর 31 অর্থাৎ বছরের শেষ তারিখ লিখে আমরা উত্তোলন হিসাব লিখব, এবং সারা বছরে অংশীদারগণ যে টাকা উত্তোলন করবে সেই টাকাটা আমরা এই ডেবিট পাশে টাকার ঘরে বসাবো। এরপরে কোনো অংশীদার যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে সে তারিখটা আমরা এখানে লিখব, লিখে এখানে নগদ হিসাব লিখে সে অংশীদার ঘরে টাকা বসাবো। এবার ডিসেম্বর 31 তারিখ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, এ পাশে ডিসেম্বর 31 তারিখ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। দেখো, একটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব আছে, এখানে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব আসছে। কেন? কারণ আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে যে ডেবিট পাশে যে ব্যালেন্স গুলো ছিল, মানে যে আইটেম গুলো আমরা অন্তর্ভুক্ত করছি সেগুলো এখন আমরা ক্রেডিট পাশে এখানে লিখব। আর লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যে আইটেম গুলো আমরা লিখছিলাম সেগুলো আমরা এখন ডেবিট পাশে লিখবো। দেখো কিভাবে আসে। আমাদের মূলধনের সুদ ছিল, হ্যাঁ, তারপরে বেতন ছিল, কমিশন ছিল এবং মুনাফার অংশ ছিল। একটা জিনিস কিন্তু এখানে আসে নাই, সেটা হচ্ছে কিন্তু ঋণের সুদ। কারণ ঋণের সুদের উপরে আমাদের ঋণ হিসাব লেখা ছিল, ঋণের সুদ কোনো ক্রমে মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না, তাহলে কিন্তু অঙ্কটি নীতিগত ভুল হবে। আবার আমরা ক্রেডিট পাশে লিখছিলাম উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন। দেখো, আমরা ডেবিট পাশে গুলো মানে লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে গুলো নিয়ে আসছি ক্রেডিট পাশে, এবং আবন্টনের ক্রেডিট পাশে গুলো নিয়ে আসছি ডেবিট পাশে। এখন মানে আমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে গেছে না? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স বের করা। তো ব্যালেন্স বের করতে গেলে আমরা আগে দুই পাশের টাকা ঘরটা যোগ করব। এখন কোন পাশ যোগ করব? যেহেতু আমাদের মূলধন হিসাবে সবসময় ক্রেডিট যে প্রকাশ করবে, এজন্য ক্রেডিট পাশে টাকাগুলোকে যোগ করে এই যোগফলটাকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, ডেবিট পাশে টাকা ঘরে নিয়ে আসবো, যোগফলটা যোগফল করে বসাবো। এরপর বছরের শেষ তারিখ লিখবো, এই এখানে বছরের শেষ তারিখ,
দেখো এখানে ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি, এই যে টাকাটা হচ্ছে আমাদের পার্থক্য। ঠিক আছে, আমরা এটা কিভাবে বের করব? এই টাকাগুলো যোগ করে আমরা কোথায় নিয়ে আসছি? এখানে বসাচ্ছি, তাই না? এই যোগফলটা আমরা এই পাশে নিয়ে আসছি। এখন এই যে ডেবিট পাশে যে টাকাগুলো থাকবে এই টাকাগুলো যোগ করে এই টাকা থেকে বিয়োগ করে আমরা এটা বের করব, পার্থক্যটা বের করব। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। অনুরূপভাবে আমরা যতগুলো টাকার ঘর থাকবে সবগুলো টাকা যোগ করে যোগফল থেকে বিয়োগ করে আমরা পার্থক্য বের করব, এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। তো ব্যালেন্স সিডিটা হচ্ছে বছরের শেষ তারিখে হয়, অর্থাৎ মাসের শেষ তারিখে হয়, এবং পরবর্তী মাসের 1 তারিখে আমাদের ব্যালেন্স বিডি হিসাবে এটাকে লিখতে হয়। তো আমাদের যেহেতু ডিসেম্বর 31 তারিখ, এর পরবর্তী মাসের 1 তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। তো যখন আমরা ডিসেম্বরের পরে জানুয়ারিতে যাচ্ছি তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি বছরও অতিক্রম করছে, যার কারণে আমরা 25 সালের পরে এখানে কত লিখবো? 2026 সাল জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি। এখানে লিখছিলাম আমরা ব্যালেন্স সিডি, আর এখানে লিখবো কি? ব্যালেন্স বিডি। ঠিক আমাদের এখানে যে টাকাটা আসছে, যে পার্থক্যটা, এই টাকাটাই আমরা এখন এখানে বসায় দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের লাভ দূষণ আবন্টন হিসাব এবং অংশীদার মূলধন হিসাব তৈরি করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।